বৃন্দ কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং কুশলে আছো। তো আজ আমরা সবাই বাড়িতে অবস্থান করছি, বাধ্য হয়ে আমাদের বাড়িতে থাকতে হচ্ছে। কেন সবাই জানো তো? হ্যাঁ, তোমরা তো অবশ্যই জানো যে সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে করোনা ভাইরাসের কারণে আজ আমরা বাড়িতে অবস্থান করছি। তো আমাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে আমরা পড়াশুনো শিক্ষকদের সাথে সেভাবে আমরা এখন সংযোগ স্পর্শে আসতে পারছি না। তো এই জন্য আমরা তোমাদের সামনে অনলাইন স্কুলের মাধ্যমে আমরা তোমাদের পাঠদান কার্যক্রমটা কিছুটা আগায় নেওয়ার চেষ্টা করছি। তো আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে। তো সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমি পীযূষকান্তি সরকার, সহকারী শিক্ষক, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট বাগেরহাট। তো আমি আজ তোমাদের জন্য যে পাঠটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এবং একাদশ অধ্যায় থেকে। একাদশ অধ্যায় এই পাঠটি নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো দেখো, আমরা শুরুতেই কি দেখতে পাচ্ছি পর্দায়? দেখো, হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, এই ইদানিং কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে। দেখো, তো এভাবে যদি আমরা এই মাসের বৃষ্টিপাতটা হিসাব করতে যাই, তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি? অর্থাৎ সারা মাসটা 30 দিনে কতটা বৃষ্টি হয়েছে সেটা মোট যোগ করে আমরা এটা বের করতে পারি। আর সেখান থেকে যদি আমি প্রতিদিন কতটা বৃষ্টি হলো সেটা বের করতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে বের করতে পারি? অর্থাৎ মোট বৃষ্টিপাতের পরিমাণকে আমরা মাসের মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা বৃষ্টিপাতের অর্থাৎ একদিনের বৃষ্টিপাত পেতে পারি। তো দেখো, আমরা এভাবে সেই বিষয়টিকে আমরা এভাবে বলতে পারি যে বৃষ্টিপাতের গড়। এই বৃষ্টিপাতের গড় নির্ণয় করতে আমাদের কী কী প্রয়োজন হতে পারে? দেখো, এখানে আমাদের প্রয়োজন হয় মোট বৃষ্টিপাত আর হচ্ছে মাসের দিনের সংখ্যা, মোট দিনের সংখ্যা। তো আসলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, এখানে এখন তো গরমের সময়। দেখো, গ্রীষ্মকাল, এখন সবাই দেখতে পাচ্ছ যে পর্দায় কী দেখা যাচ্ছে? সুন্দর আম দেখা যাচ্ছে, আম পাকার সময়। দেখো, এখানে বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছি আমরা। কী কী আম আছে? দেখো, এক ধরনের আম আছে, একটা আছে এক ধরনের, একটা মোট 4 ধরনের আম আছে। তো দেখো, এখানে আমের সংখ্যাটা আমরা দেখি। এখানে প্রত্যেকটি আমের ওজন দেখো, আমরা এখানে ওজন রেখেছি আমরা। এই যে এই প্রকারের আমটা ওজন রেখেছি আমরা 800 গ্রাম, এই প্রকারের আমটার ওজন হচ্ছে 600 গ্রাম, এই প্রকারের 700 গ্রাম, আর এই প্রকারের 500 গ্রাম। তাহলে আমাদের প্রত্যেক প্রকারের আমের মোট ওজন কত? তাহলে আমরা কি করে বের করতে পারি? আমরা এটা তো এখানে লেখা আছে মোট ওজন, এখান থেকে আমরা প্রত্যেক প্রকারের আমের ওজনটা যোগ করে আমরা এটা বের করতে পারি। প্রত্যেক প্রকারের আমের মোট ওজন, তাহলে এই মোট এই ওজনটা আমরা যোগ করলে আমরা মোট ওজন পেয়ে যাব। তো দেখো, সেখান থেকে যদি আমরা একটা আমের ওজন বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে পারি? হ্যাঁ, সেখানে মোট ওজনকে মোট আমের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা প্রতিটা আমের ওজনটা আমরা সহজেই বের করতে পারি। তো দেখো, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই চিত্রের সঙ্গে আমরা সবাই পরিচিত। তোমরা ক্লাস 7-এও দেখে আসছো এই চিত্রটা। এটা হচ্ছে একটা গ্রাফের চিত্র। দেখো, গ্রাফে এখানে একটা দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ থাকে আনুভূমিক যেটাকে বলে, আর উলম্ব যেটা থাকে খাড়া সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। তো দেখো, এখানে আমরা এক্স অক্ষে ওয়াই অক্ষে আমরা জনসংখ্যার হারটা লিখেছি, আর এক্স অক্ষে দেখো বয়স লিখেছি। তো এখানে এই আয়তগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে 10 বয়সে যে এক্স অক্ষে বয়সটা রেখেছে, সেখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90।
এবং জনসংখ্যা যেটা সেটা অয়ক্ষে সেখানে আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তো দেখো এই যে স্তম্ভগুলোতে দেখা যায় কি এই যে 50, হ্যাঁ 50 এইখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ স্তম্ভটা লক্ষ্য করতে পারছি আমরা। তো এখানে এই স্তম্ভটা দেখো এই দুই পাশে কিন্তু স্তম্ভ উচ্চতা কম, কিন্তু মাঝখানে এসে দেখা যাচ্ছে কি উচ্চতাটা অনেক বেশি। তো দেখো এরকম কেন হয়? এরকম হয় কী কারণে? এরকম হচ্ছে উপাত্তের এরকম মাঝখানে বা কেন্দ্রের দিকে, হ্যাঁ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার একটা প্রবণতা থাকে। তো এই প্রবণতাকে কী বলা হয়? দেখো কেন্দ্রীয় প্রবণতা। এখন এই কেন্দ্রীয় প্রবণতা এটা পরিমাপ করতে হয়, পরিমাপক থাকে। কয়টা পরিমাপক আছে জানো? সেটা হচ্ছে 3টা পরিমাপক। তো প্রথম যে পরিমাপকটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে গড়। তো দেখো, তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে কি বলতো? হ্যাঁ, সেটা হচ্ছে গাণিতিক গড়। আসলে আজকে আমরা গাণিতিক গড় নিয়ে কিছু আলোচনা করি এবং কিছু সমস্যার সমাধান করি। তো দেখো, আজ আমাদের এই পাঠটি শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হলো, বিশেষ করে তোমরা গাণিতিক গড় ব্যাখ্যা করতে পারবে, তারপরে দেখো গাণিতিক গড়ের সূত্র বর্ণনা করতে পারবে, গাণিতিক সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে পারবে, আর গড় নির্ণয় করে সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার সামনে খাতা, বই, কলম নিয়ে বসে গেছো। ক্যালকুলেটর অবশ্যই, যেহেতু এটা গড় পরিসংখ্যান, সেই জন্য এখানে হিসাব নিকাশের বিষয় আছে, এর জন্য তোমাদের নিশ্চয়ই এর সঙ্গে একটা ক্যালকুলেটর অবশ্যই প্রয়োজন হবে। তো দেখো, আমরা পরবর্তীতে চলে যাই। এখানে লক্ষ্য করি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 3টা বক্স দেখতে পাচ্ছি, তাই না? বাক্স। পরবর্তীতে কটা আরও 3টা দেখতে পাচ্ছি। তারপর দেখো এখানে মাঝেরটা 4টে, তারপরটা 3টা, তারপরে দেখো কয়টা আছে, তারপরে 1, 2, 3, 4, 5টা আছে। এভাবে দেখো পরের সারিতে আছে 1, 2, 3টে বক্স। তো এইভাবে আমরা কতগুলো বক্স দেখলাম মোট হিসাব করে দেখি আমরা। সর্বশেষ যে বক্সটি আছে, সর্বশেষ বক্সের যে তালিকা আছে, এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা আছে। তাহলে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 6টি স্তম্ভে মোট কয়টি বক্স আছে? আমরা হিসাব করে দেখছি যে 24টা বক্স আছে। তো এখন আমরা যদি এটাকে সব সারিতে সমান আকারে নিয়ে আসতে চাই, তাহলে কীভাবে আনতে পারি? দেখো, এখানে প্রত্যেকটা সারিতে আছে 4টে করে বক্স, এখানে স্তম্ভ 6টি হয়েছে। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক স্তম্ভে টিফিন বক্সের সংখ্যা আছে 4টি। তো এটা আমরা কীভাবে পেলাম বলো তো? এটা হচ্ছে আমরা গাণিতিক গড়ের সাহায্যে এই সাজিয়ে নিলাম আমরা এভাবে। দেখো, তাহলে এবার পরবর্তীতে আমরা দেখছি কি, তাহলে মোট 6টি সারিতে মোট 6টি স্তম্ভ আছে এবং প্রত্যেক সারিতে দেখো প্রত্যেক স্তম্ভে আছে 4টি করে বক্স। দেখো, এখান থেকে আমরা গাণিতিক গড়ে ধারণা পাই। পরবর্তীতে দেখো আমরা পর্দায় দেখছি যে জেএসসি পরীক্ষা 2014, এই 2014 সালের জেএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড, যে একটা শিক্ষা বোর্ড ছিল, সেখানে দেখো ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রাজশাহী, এই 8টা শিক্ষা বোর্ডে পাশের হার আমরা রেখেছি 93, শতকরা হিসাবে 93, ঢাকা 93, দিনাজপুরে 91, চট্টগ্রামে 92, যশোরে 90, বরিশালে 94, কুমিল্লা 89, সিলেটে 88 এবং রাজশাহীতে 95। এখন লক্ষ্য করো, এই যে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডটা উপাত্তের সংখ্যা, আমরা কয়টা উপাত্ত নিয়েছি? এখানে শিক্ষা বোর্ডের উপাত্তের সংখ্যা আমরা মোট শিক্ষা বোর্ড 8টি, তাহলে এখানে আমরা 8টি উপাত্ত সংখ্যা ধরে নিয়েছি। আর পাশের হারটা এখানে উপাত্তের সংখ্যা সূচক, অর্থাৎ এই সংখ্যায় আমরা এটা প্রকাশ করেছি 93, 91, 92, 90, 94, 90, 88, 95। পরবর্তীতে দেখো, তাহলে এখানে আমরা যদি গড় বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? আমরা এই সব পাশের হারের যে সংখ্যা সূচকগুলো আছে, সংখ্যাগুলো যোগ করবো, যোগ করে মোট আমার বোর্ডের সংখ্যা কয়টা আছে? 8টা। 8 দিয়ে ভাগ দিলে আমাদের সহজে আমরা গড় পেয়ে যাবো। দেখো, মনে করি উপাত্তের সংখ্যাটিকে আমরা যদি n ধরি, তাহলে আমরা দেখো উপাত্তের সংখ্যাসূচক মান সেটা যদি x1, x2, x3 ডট ডট যদি xn হয়,
তাহলে আমরা এখান থেকে দেখো গাণিতিক গড় নির্ণয়ের একটা সূত্র আমরা পেতে পারি, যে সময়ের গাণিতিক গড় সেটাকে আমরা যদি এক্স বার প্রতীক দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এক্স বার সমান লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন ডিভাইডেড বাই এন সমান আমরা যেটা প্রতীকের মাধ্যমে যে সূত্র আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সামেশন, অর্থাৎ সমষ্টি সামেশন অফ এক্স আই বলতে এখানে আই বলতে 1 2 3 4 ডট ডট এন পর্যন্ত, এবং সেটাকে সংখ্যা দ্বারা ভাগ করে আমরা গড়টা পেতে পারি। দেখো আমরা এখানে গড় নির্ণয়ের আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে অবিন্যস্ত যদি উপাত্ত থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে গড়টা নির্ণয় করতে পারি। তো পরবর্তীতে যাই আমরা, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা সবাই বুঝতে পেরেছি এটা হচ্ছে একটা ফুটবল দলের একটা চিত্র। তো দেখো এখানে এদের বয়স অনুযায়ী, বিভিন্ন বয়স অনুযায়ী এখানে ওরা অবস্থান করছে। তো পিছনে এই ওদের বয়সটা লেখা আছে, পরবর্তীতে নিচে আছে দেখো এখানে বয়স মোট আছে, এরা কতজন, 19 জন আছে, এখানে সংখ্যাগুলো বয়সে দেওয়া আছে। তো দেখো এদের এই যে খেলোয়াড়দের এদের বয়সের গড় কত, এখন আমরা নিশ্চয়ই বের করতে পারবো। তোমরা বুঝতে পেরেছ না, আগে যে আমরা দেখছি সেই সূত্র ব্যবহার করে আমরা অবশ্যই এদের বয়সের গড়টা এখন নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা তোমরা নির্ণয় করে ফেলো এদের বয়সের গড়টা। পরবর্তীতে দেখো দেখো এখানে একটা কি দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে একটা ছক রয়েছে, উপাত্ত আছে 40 41 45 18 20 25 30 33 এভাবে অবিন্যস্ত আকারে কিন্তু উপাত্তগুলো রয়েছে। তারপরে আমরা পরে একটা কলাম রেখেছি এক্স মাইনাস এ, এখানে এ জিনিসটা কি, পরবর্তীতে রেখেছি ক্রমযুক্ত সমষ্টি, আবার শেষ উপাত্তের কলাম রেখেছি এক্স মাইনাস এ এবং ক্রমযুক্ত সমষ্টি। তো দেখো এই যে এক্স মাইনাস এ জিনিসটা কি, এটা আমরা বলেছি এটা হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড়টা আমরা কীভাবে পেতে পারি, দেখো এখানে সর্বোচ্চ উপাত্ত আমাদের আছে হচ্ছে 52 আর সর্বনিম্ন উপাত্ত আছে 18, তাই সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ 2 যদি এটা গড় করি তাহলে আমাদের অনুমিত গড়টা অর্থাৎ এটা পাই। তাহলে সেক্ষেত্রে আমরা অনুমিত গড়টা পেলাম 35, এবং উপাত্তের সংখ্যা আছে আমাদের মোট উপাত্ত গুণে দেখা গেছে কি মোট আছে 16টি, তাহলে উপাত্তের সংখ্যা 16টি। এখন দেখো আমরা এই ক্রমযুক্ত সমষ্টিগুলো কীভাবে পাবো এটা খেয়াল করি আমরা। দেখো তাহলে এক্স মাইনাস এটা কী করে বের করবো, এই যে আমরা এ পেয়ে গেছি, এখন প্রত্যেকটা এটা x1 এটা x2 x3 এভাবে আমরা এই সূত্র থেকে মাইনাস করে এক্স আই অর্থাৎ 40 মাইনাস 35 সমান 5, এভাবে আমরা প্রত্যেকটা হিসাব করে দেখছি যে আমরা এক্স মাইনাস এ কলামটায় এভাবে পরপর পেয়ে গেলাম 5, তারপরে 6 10 মাইনাস 17 মাইনাস 15 মাইনাস 15 মাইনাস 5 মাইনাস 2। পরবর্তীতে এখানে যে ক্রমযুক্ত সমষ্টি এই বিষয়টি কি এটিকে খেয়াল করি আমরা, এটা হচ্ছে প্রথম যে এক্স মাইনাস এ এই যে সংখ্যাটি থাকবে এটা প্রথমে এই সারিতে যা থাকবে এই সারিতেও সে একই থাকবে, পরবর্তীতে আমরা এই দুইটা যোগ করে করে আমরা নিচে এইগুলো করে নেব, যে 6 5 11 11 10 21 এভাবে করে করে আমরা এই পর্যন্ত মানগুলো পেয়ে গেলাম। পরবর্তীতে দেখো এই কলামে আমরা এক্স মাইনাস এর মানগুলো বের করি 12 13 14, ঠিক এই সূত্র ব্যবহার করে এক্স মাইনাস এই 35 সব বিয়োগ করে আমরা এই মানগুলো পেলাম। পরবর্তীতে এখান থেকে ক্রমযুক্ত সমষ্টি আমরা এভাবে বের করলাম। বের করে দেখো আমরা এই যে বিয়োগ ফলটা পেলাম, এই যে বিয়োগ ফলের গড়টা বের করি আমরা। বিয়োগ ফল টোটাল সব হিসাব করে দেখছি আমরা 36, আর এটা হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যা ছিল 16, তাহলে গড় পেলে আমরা 2.25। পরবর্তীতে আমরা প্রকৃত গড়টা আমরা হিসাব করতে পারি এইভাবে, যে অনুমিত গড় যোগ বিয়োগ ফলের গড়। সেক্ষেত্রে আমরা কি পেলাম 35, অনুমিত গড় 35 আর বিয়োগ ফলের গড় হচ্ছে 2.25, এখান থেকে আমরা 37.25 পেলাম। তো বন্ধুরা দেখো পরবর্তীতে আমরা চলে যাই, এখানে আমরা যে বিষয়টি করলাম সেটা হচ্ছে কি, দেখো অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করলাম। তো পরবর্তীতে আসে আমরা কিছু কাজ করি।
কেন দেখো এখানে যে আসলে আছে প্রত্যেকটাতে বিভিন্ন ধরনের সংখ্যক কাঠি রয়েছে। 38, 48, 43, 33, 54, 58, 44, 37, 45, 50, 47, 40, 35, 42। তো এই বিভিন্ন সংখ্যক যে কাঠি সেই সংখ্যা দ্বারা আমরা প্রদর্শন করেছি। তো এগুলার কী অবস্থা, এই গর্তগুলো হচ্ছে, হ্যাঁ এই গর্তগুলো হচ্ছে অবিন্যস্ত গর্ত। তো এগুলো গড় আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন কি নির্ণয় করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবে। দেখো আমরা ঠিক এর আগে যে সূত্রটি দেখিয়েছি, এই সূত্রের মাধ্যমে তোমরা এটা সমস্যার সমাধান করে নেবে। দেখো পরবর্তীতে আমরা আরেকটা কাজ করে আসি। দেখো এই কাজটি হচ্ছে, দেখো এখানে একটা কি দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করো। এই জায়গায় একটা সারণী আছে, গণসারণী, শুধু প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা 40, 41, 45, 28, 50, 25, 30, 63, 56, 60। আর এখানে গণসংখ্যা আছে 4, 5, 6, 4, 5, 3, 4, 2, 4, 3। তো এখান থেকে আমরা দেখো এটা কিন্তু কী অবস্থা আছে এগুলো, দেখো 40, 41, 45, 28 কিন্তু এলোমেলো অবস্থা আছে, অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত আছে। তো এখান থেকে আমরা এটাকে যদি এক্সআই ধরি প্রাপ্ত নম্বরকে, এবং গণসংখ্যাকে যদি এফআই ধরি, তাহলে এফআই এক্সআই হবে কি, এই 40 সঙ্গে 4 গুণ করে 160। এভাবে আমরা এফআই এক্সআইগুলো বের করে নিয়েছি। তারপরে লক্ষ্য করো আর একটি ছক দেখতে পাচ্ছি। দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি আছে, শ্রেণী মধ্যমান আছে এবং গণসংখ্যা আছে। কীরকম শ্রেণী আছে, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 45, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে দেখো একটা বিন্যস্ত আকারে আছে, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত আছে। তো এখান থেকে আমরা মধ্যমানটা বের করি। এই মধ্যমান কীভাবে বের করতে হয়, দেখো খেয়াল করে 21 আর 30 এই দুইটা শ্রেণীর দুই প্রান্তের সংখ্যা, এটা আমরা যোগ করে আমরা যদি এদের গড় বের করি তাহলে মধ্যমান পাই, অর্থাৎ 21 যোগ 35 তার 2 দিয়ে ভাগ করলে 25.5। এভাবে আমরা মধ্যমানগুলো বের করে নিয়েছি। আর গণসংখ্যা আছে 4, 7, 9, 10, 5, 3, 2। পরবর্তীতে খেয়াল করো এরপরে এফআই এক্সআই বের করি। যে এফআই সঙ্গে এক্সআই গুণ করলে আমরা এফআই এক্সআই পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো আমাদের এখানে শ্রেণী সংখ্যা আছে, কি ধরে নিচ্ছি শ্রেণী সংখ্যা আছে 7টি, মোট উপাত্ত এন সমান হচ্ছে 40 উপাত্ত সমষ্টি, আর হচ্ছে সামেশন এফআই এক্স, অর্থাৎ এই সবগুলার সমষ্টি হচ্ছে 2040। এক্ষেত্রে আমরা এখান থেকে দেখো এই সব থেকে আমরা গড় নির্ণয় করতে পারি এই সূত্র দিয়ে, এক্স বার সমান 1/n সামেশন এফআই এক্সআই। আর এক্ষেত্রে আমরা এই শখের থেকে আমরা এই সূত্র দিয়ে আমরা এই গাণিতিক গড়টাও নির্ণয় করতে পারি। দেখো এখানে আমরা কি করেছি, এই যে বিন্যস্ত উপাত্তে গাণিতিক গড় নির্ণয় করেছি এই সূত্রের সাহায্যে। এখন লক্ষ্য করো আমরা একটা কাজ দেখে আসি। দেখো এখানে প্রত্যেকটা প্লেটে দেখো মিষ্টি আছে। এখানে মনে করো যে 11 থেকে 20 এই এত গ্রামের ভিতরে মিষ্টি আছে 3টা, 21 থেকে 30 গ্রামের এখানে আছে 5টা, 31 থেকে 40 গ্রামের ভিতরে আছে 4টে, 41 থেকে 50 আছে 5টা, এরকম 51 থেকে 60 আছে 6টা, তারপর 100 থেকে 70 আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। এইভাবে 71 থেকে 80, 80 থেকে 81 থেকে 90 এরকম গ্রামে ওজন দেওয়া আছে। তো এই মিষ্টিগুলা 42টি মিষ্টি যদি থেকে থাকে, তাহলে গ্রামে ওজন যে দেখানো হয়েছে, এখন এর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো বন্ধুরা নিশ্চয়ই এখন তোমরা এর গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে পারবে, আমি আশা করছি। তো দেখো তার পরবর্তীতে এর গাণিতিক গড়টাও নির্ণয় করতে হবে। পারবে না? হ্যাঁ আমি অবশ্যই আশা করি তোমরা পারবে। দেখো এরপরে আমরা দেখছি কি পরবর্তীতে এখানে দেখছি যে একটা কি বলতো, এটা সবাই পরিচিত, এটা হচ্ছে একটা গরু বাজার আর কি, গরু হাট। হ্যাঁ প্রচুর গরু দেখা যাচ্ছে এখানে, তাই না? তো দেখো এখানে আমি যদি এখান থেকে একটা উপাত্ত নিই যে শ্রেণী ব্যাপ্তি 21 থেকে 30, এটা হচ্ছে আমি যদি এখানে ওজন হিসাব করে নিই যে 21 থেকে 30 5টি, 31 থেকে 40 9টি, 100 থেকে 50 14টি, 51 থেকে 60 17টি, 100 থেকে 70 10টি, 71 থেকে 80 8টি, 81 থেকে 90 7টি।
তাহলে এই গরুগুলো ওজন যদি আমি এভাবে ছক আকারে প্রকাশ করি তাহলে গণসংখ্যা সারণী তৈরি করে এর গড় নির্ণয় করতে হবে। পারবে না? হ্যাঁ, আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই পারবে, যেহেতু ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করছো। তো তোমরা এগুলো করে নেবে। চলো আমি সামনে চলে যাই। তো দেখো, এতক্ষণ মনোযোগ দিয়ে তোমরা তো ক্লাস করলে, আমি দেখি তোমরা কীভাবে কতটা মনোযোগী ছিলে, আমি একটু যাচাই করতে চাই। দেখো, এখানে আমি একটা ছক রেখেছি যে শ্রেণী ব্যাপ্তি 21 থেকে 30, এখানে FI 4, 31 থেকে 40 6, 41 থেকে 50 9, 51 থেকে 60 11, 100 থেকে 70 8, 71 থেকে 80 7, 81 থেকে 90 5। তো এখানে দেখো, এখানে আমি যদি এক্সআইটা আর একটা কলাম রাখি, তো কীভাবে আমরা এক্সআইটা বের করতে পারি, পরবর্তীতে FI XIটা কী করে বের করতে পারি। তো বন্ধুরা তোমরা আশা করছি অবশ্যই এটা তোমরা বের করতে পারবে। দেখো, আমি প্রথমে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে XI কত। এখানে XI কত হবে, প্রত্যেকটা সারির জন্য XI কত হবে। তো দেখো, তোমরা যদি বের করতে পারো তাহলে খুশি হব। দেখো, আমার সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো যে 25.5 প্রথম সারির XI, পরবর্তীতে 35.5, পরবর্তীতে 45.5, 55.5, 65.5, 75.5 এবং 85.5। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি লিখেছি FI XI এর মান কত। দেখো, এখানে FI XI, এই যে F এর সঙ্গে যদি FI এর সঙ্গে XIটা গুণ করি আমরা FI XIটা পেয়ে যাই, তাই না? দেখো কীভাবে এটা আমরা পেয়ে যাই, এটা সরাসরি গুণ করে দিই আমরা। প্রথম সারিতে 102, দ্বিতীয় সারিতে 213, 409.5, 610.5, 524, 528.5, 427.5। আচ্ছা, পরবর্তীতে আমি যে প্রশ্নটি লিখেছি দেখো, সামেশন FI XI এর মান কত। বলো তো এটা কীভাবে বের করতে হবে? হ্যাঁ, এই যে সামেশন FI XI টোটালটা যোগ করে মোট যোগ সমষ্টিটা বের করতে হবে। দেখো কীভাবে, এটা মোট সমষ্টি অর্থাৎ যোগ করলে হবে আমাদের 2815। তো দেখো, এখান থেকে আমি আর একটা প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে গাণিতিক গড় কত হবে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ সূত্রটি তোমাদের মুখস্থ হয়ে গেছে। সেই গাণিতিক গড়ের সূত্রটা ব্যবহার করে আমি যদি মানটা বের করি তাহলে কত আসবে, 56.3। তোমরা সবাই মিলিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করলে, তো আমি তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা এই বাড়ির কাজটি খুব সহকারে খাতায় তুলে নেবে এবং প্রতিষ্ঠান খোলার পর তোমরা এই বাড়ির কাজটি শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। দেখো, এটা তোমরা যদি তোমাদের কাছে ফোন থাকে, স্মার্টফোন, তোমরা ছবি তুলে রাখতে পারো যে অষ্টম শ্রেণী 42 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো। দেখো, এখানে 45 42 60 61 58 48 52 51 46 53 56 59 43 68 53 49 73 52 57 71 64 49 52 75 38 36 44 39 58 56 48 67 63 70 59 54 62 72 50 55 39 40। তো আমি এখানে এর আলোকে প্রশ্ন রেখেছি। দেখো, প্রশ্ন হচ্ছে, যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন রেখেছি, তোমাদের প্রশ্ন পরীক্ষায় তো সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। যেমন দেখো, ক নাম্বার শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। দ্বিতীয় যে প্রশ্নটি রেখেছি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। এবং তৃতীয়, সারণী থেকে গড় নির্ণয় করো। তো বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাজটা তুলে নিয়েছো। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে মনোযোগ সহকারে ক্লাসটি করলে এই জন্য তোমাদের স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি তোমরা বাড়িতে থাকবে, বাইরে যাবে না। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সবাই বাড়িতে থাকবে। আর সম্মানিত অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা যে কষ্ট করে ছোট শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাসগুলো করছি, আপনারা দয়া করে এই ক্লাসগুলো বাচ্চাদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।